আমাদের যে সরকার, এখনকার সরকার, যে সরকার জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয়েছে, সেই সরকারের তো একটা টাইম ফ্রেম নিয়ে চিন্তা করতে হবে যে কত দিনের মধ্যে তারা কতগুলো কাজ সম্পন্ন করবেন। সব কাজ তো আর এই সরকার করে যেতে পারবে না, সব সংস্কার তাদের পক্ষে করাও সম্ভব না, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং জি। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়াও। আমরা প্রথমে বললাম যে আমরা ইলিশ মাছ দেবই না, তো আপনি সেই সিদ্ধান্ত তাহলে প্রথমে কেন চিন্তা করলেন যে আপনি ইলিশ দিবেন না? ইলিশ কূটনীতি হতে পারে, ইলিশ কূটনীতি হচ্ছে। তা আপনি এখন আবার 3,000 টন ইলিশ মাছ রপ্তানি করার জন্য সিদ্ধান্ত দিয়ে দিলেন। তা আগে কেন আপনি ঠিক করলেন না যে আপনি যদি বলে দেন যে না, আমরা জনগণকে ইলিশ না খাওয়ানো পর্যন্ত ইলিশ রপ্তানি করব না? হ্যাঁ, ভালো কথা, আপনি ইলিশ রপ্তানি করতেন না, বাট ইলিশ কূটনীতি করে তো আমরা মোদির সাথে সাইডলাইনে একটা বৈঠকের সুযোগ পেলাম না, যেটা আমরা চেয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে মোদি সাহেব আর ইনুস সাহেব একই সময় একই জায়গায় থাকছেন না, যার কারণে বৈঠকটা হচ্ছে না। জি। তো তাহলে আমরা এরকম বৈঠক চাইবো কেন, যেটা আমরা পাবো না? সেখানে প্রশ্নটা আসে যে যেখানে যাদেরকে নিয়ে যাওয়া দরকার সেখানে নিতে পেরেছে কিনা। এই 45 দিন আপনি এটাকে খুব স্বল্প দিনের কথাই বলছেন, কিন্তু মানুষ তো হতাশ। আমরা গত কদিন যাবত দেখছি যে বিভিন্ন সিদ্ধান্তের কারণে হতাশ বলতে পাশাপাশি আশাবাদীও মানুষ যে করবে, কিন্তু সেই দিনের এবং সময়ের অনুযায়ী তুলনামূলকভাবে তারা কি যথাযথ কাজগুলো করতে পেরেছে কিনা, এবং তাদের যে যোগ্যতা সক্ষমতা এ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে যে যারা যেই কাজগুলি করতে পারবে তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে কিনা। এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যেগুলো আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, আপনার কাছে কি মনে হয় কোন সেক্টরটাতে মোটামুটি এই সময়ের প্রেক্ষিতে যথাযথভাবে তারা আহ, ভূমিকা রাখতে পেরেছে? মোটামুটি হলো কোনটা পেরেছে, কারণ না, সবক্ষেত্রে আমরা হতাশায় দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে কোন সেক্টরে ফুল মার্কস দেবেন, তাহলে এখনো কোনো সেক্টর পাওয়া যাচ্ছে না যেখানে ফুল মার্কস দেওয়া যাবে। এখন 5 মার্ক আপনি দিতে পারেন, কিন্তু আমরা তো 5 মার্কের জন্য কথা বলছি না। আমাদের যে পাঁচ জনগণের মার্কের আত্মাহুতি। জন্যই তো দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক কোনো সরকার নয়, কারণ খুব হম। স্বল্প সময়ে সুতরাং এই অনেক কিছু সরকারের দেখাতে পারবে। 45 দিনও খুব গুরুত্বপূর্ণ। 45 দিন অনেক গুরুত্বপূর্ণ, এবং 45 দিনে যে কাজ হতে পারতো সেই কাজটা হয় না নিশ্চয়ই। সামনে আমরা যে কথা বলছি, এই কথাগুলো তারা যদি শোনেন, এবং নিশ্চয়ই তারা নিজেরাও বসবেন, চিন্তা করবেন, এবং তারা আরো গতি আনবেন। গতির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি গতি না থাকে, তাহলে আপনি কবে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, কবে মানুষ হতাশা থেকে মুক্তি পাবে, কবে মানুষ বলবে না সরকার একটা গতির সরকার? আপনি দেখেন যে দেশে যদি কখনো মার্শাল ল জারি হয়, তখন কিন্তু একটা প্রবল গতি নিয়ে সরকার কাজ করা শুরু করে। হ্যাঁ, 6 মাস পরে মার্শাল ল এরকম মোটামুটি দুধভাত হয়ে যায়। কারণ 6 মাস পরে মার্শাল ল যখন ওনারা যখন সিভিলের সাথে মেলামেশা করেন, ওই জাস্টিস কায়েনি অনেকদিন আগে আইয়ুব খানের সামনে এইসব নিয়ে আলোচনা করেছিলেন। তার 2-3টা বই আছে, মানে তার লেকচার। তখন উনি বলেছিলেন আইয়ুব খান সাহেবকে যে মার্শাল ল 3 মাসের জন্য খুব ভালো, বাট মার্শাল ল 3 মাস পরে দুধভাত হয়ে যায়। সুতরাং মার্শাল ল বেশি দিনের জন্য ভালো না। আমাদের যে সরকার, এখনকার সরকার, যে সরকার জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয়েছে, সেই সরকারের তো একটা টাইম ফ্রেম নিয়ে চিন্তা করতে হবে যে কত দিনের মধ্যে তারা কতগুলো কাজ সম্পন্ন করবেন। সব কাজ তো আর এই সরকার করে যেতে পারবে না, সব সংস্কার তাদের পক্ষে করাও সম্ভব না, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং জি। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়াও। না, তারা তো সেটাই বলতে চেষ্টা করছে, এবং জনগণও মনে করছে তারা সংস্কার করুক, কারণ মূল সংস্কারগুলি তারা করবে এটাই স্বাভাবিক। জনগণ যেহেতু তারা নির্দলীয় সরকার, কোন রাজনৈতিক দলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা করবে, কিন্তু সেদিকে কতটুকু হাঁটছে, আবার সেইটার আসলে লিমিটেশন কতটুকু এবং সেই গন্তব্য কতটুকু কোথায়, কারণ তারা তো গন্তব্যহীন ভাবেই চলছে যে তারা কবে নাগাদ সে সংস্কার করে তাদের কাজ শেষ করবে। আপনি বলছেন মোটামুটি 45 দিনে মোটামুটি হলেও চলছে, সামনের দিনগুলোতে আরো বেশি আপনি বুঝতে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন, তখন তাদেরকে নিয়ে একটা চূড়ান্ত মন্ত্র বা পর্যালোচনা বা মূল্যায়ন করতে পারবেন। কিন্তু অন্যান্য দলগুলো তো এখনো পর্যন্ত তাদের এই কর্মকাণ্ডে সার্বিকভাবে সন্তুষ্ট হয়েছে বলে মনে হয়নি। আপনি জানেন যে ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে তাদের ধীরগতির কারণে অন্যান্য শক্তির উত্থান হচ্ছে, এবং জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে অনেক ষড়যন্ত্র চলছে। এই সব ষড়যন্ত্রকে কিভাবে আপনি দেখেন, তাদের এই ষড়যন্ত্রের তত্ত্বটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার কাছে কি মনে হচ্ছে সেরকম কিছু? না, প্রথমত তো আমার ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস খুব কম, বাট ষড়যন্ত্র তত্ত্ব খুব পপুলার, এবং মানে সাধারণ মানুষ অনেকেই ষড়যন্ত্রের বিষয়গুলোকে খুব বেশি মনোযোগী হয়ে যান এবং ভাবেন যে ষড়যন্ত্রই হচ্ছে। আসলে ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র তো হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ষড়যন্ত্র মানে হলো আপনি যেভাবে আসছেন, যারা পতিত
হয়ে গেছে, তাদের তো একটা বিশাল শক্তি আছে এবং তারা তো তাদের সাপোর্ট বেজ আছে। সুতরাং তারা, আমার যে প্রতিবেশী দেশ আছে তারা বা অন্য কোনো রাষ্ট্র, আমাদের সরকারের বিভিন্ন বিষয়ে তাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে এবং সেই চিন্তা ভাবনা থেকে তারা কিছু কিছু কার্যক্রমও নিতে পারে। সেইটাকে ষড়যন্ত্র বলবো না, সেটার জন্য আমাদের রেডি থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটা সরকার আছে, এই সরকারের কি কি সমস্যা হতে পারে, চ্যালেঞ্জেস গুলো কি কি। অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেমন আছে, সেরকম আন্তর্জাতিক চ্যালেঞ্জও থাকতে পারে, থাকবেই, থাকতে পারে না, থাকবেই। সেই চ্যালেঞ্জ গুলো তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। প্রত্যেক রাষ্ট্রের জন্য কিন্তু অভ্যন্তরীণ আন্তর্জাতিক দুটোই চ্যালেঞ্জ থাকে। হ্যাঁ, খুব বেশি শক্তিশালী রাষ্ট্র যারা, তারা হয়তো এই চ্যালেঞ্জ গুলোকে তাদের মতো করে মোকাবেলা করতে পারেন। কিন্তু আমাদের দেশে আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণের অংশীদার করে এই সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এবং করার জন্য আমাদের সক্ষমতা অর্জন করতে হবে। আপনার যেমন ইলিশের কথা বলছেন, যে আমরা প্রথমে বললাম যে আমরা ইলিশ মাছ দেবই না। তো আপনি সেই সিদ্ধান্ত তাহলে প্রথমে কেন চিন্তা করলেন যে আপনি ইলিশ দিবেন না? ইলিশ কূটনীতি হতে পারে, ইলিশ কূটনীতি হচ্ছে। তা আপনি এখন আবার 3,000 টন ইলিশ মাছ রপ্তানি করার জন্য সিদ্ধান্ত দিয়ে দিলেন। আগে কেন আপনি ঠিক করলেন না যে আপনি যদি বলে দেন যে না, আমরা জনগণকে ইলিশ না খাওয়ানো পর্যন্ত ইলিশ রপ্তানি করব না? হ্যাঁ, ভালো কথা, আপনি ইলিশ রপ্তানি করতেন না। কিন্তু দেখা গেল যে রপ্তানি না করার পরেও গত বছরের চেয়ে ইলিশের দাম বেশি। জনগণের পাতে কিন্তু ইলিশ যাওয়ার কোনো সুযোগ নাই। একটা 1 কেজি ওজনে ইলিশের দাম 1,400 থেকে 2,000 টাকা। তো এই টাকা কোথায় পাবে জনগণ? এবং আস্ত ইলিশ কেনার মতো সামর্থ্য তো বাংলাদেশের 15-16 কোটি মানুষের নেই। একটা আস্ত ইলিশ, আপনি চিন্তা করেন, একজন গার্মেন্টস শ্রমিক, একজন রিক্সাওয়ালা, একজন সাধারণ মানুষ, একজন মধ্যবিত্ত মানুষ, একজন চাকরিজীবী মানুষ কোনোদিন একটা আস্ত ইলিশ কিনতে পারবে কিনা? আগে আমার ছোটবেলায়, মানে আমি যখন ছাত্র ছিলাম তখন দেখতাম যে ভাগে ইলিশ বিক্রি হতো। এখন তো ভাগেও কোনো ইলিশ মাছ বিক্রি হয় না। তো এই যে আপনি ইলিশ রপ্তানি না, এই যে দোদুল্যমানতা, এই দোদুল্যমান মানুষকে মানে অনেক প্রশ্নের উদ্রেক করে এবং মানুষ জানতে চায় কেন এই দোদুল্যমানতা। রাইট, ব্যাপারটা এরকম যে এমন কিছু হয়ে গেছে, এখন ইলিশ পাঠানোর একটা সিদ্ধান্ত নিতেই পারে, এরকম একটা স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে হ্যাঁ, স্বাভাবিক। আমার মনে হতে পারে, আমার কাছে মনে হয় যে এটা ইলিশ কূটনীতি। বাট ইলিশ কূটনীতি করে তো আমরা মোদির সাথে সাইডলাইনে একটা বৈঠকের সুযোগ পেলাম না, যেটা আমরা চেয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে মোদি সাহেব আর ইনুস সাহেব একই সময় একই জায়গায় থাকছেন না, যার কারণে বৈঠকটা হচ্ছে না। জি। তো তাহলে আমরা এরকম বৈঠক চাইবো কেন, যেটা আমরা পাবো না? সেটা তো যেটা আমাদের তোমার জন্য লজ্জার। বিভ্রান্ত করে সেটা কেন বলছি।